ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব চ্যাপ্টারের প্রথম ক্লাসে। চ্যাপ্টারটা বেশ বড়। চ্যাপ্টারটা এক ক্লাসে কভার করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য কয়েকটা পর্বের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। তো চ্যাপ্টারটায় অনেকগুলো টপিক। আমার ছোট্ট বোর্ডে সেই টপিকগুলো ধারণ করার ক্ষমতা রাখে না, বিকজ অনেকগুলো টপিক এইখানে জায়গা নিবে না, সেজন্য আমি লিখি নাই। তো আমি সিরিয়াল ওয়াইজ টপিকগুলো আলোচনা করতে থাকবো, সেই অনুযায়ী আপনারা নোট করতে পারবেন। তো আজকে আমরা আমাদের এই পর্বে যেটা পড়বো সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ধারণা পাবো, চৌম্বক ক্ষেত্রে আধানের উপর বল এবং বলের ডিরেকশন, এবং চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে যদি আলোচনা করতে চাই, চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে সবার সম্পর্কে আলোচনা করতে চাইলে আমরা জানি চৌম্বক ক্ষেত্রগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। চৌম্বক ক্ষেত্রগুলো সবসময় কি নর্থ পোল থেকে সাউথের দিকে যায়। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। চৌম্বক ক্ষেত্রগুলো নর্থ পোল থেকে সবসময় সাউথ পোলের দিকে যায়। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ বি দ্বারা করা হয়। এটি ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর সাইনটা দেওয়া প্রয়োজন। তো চৌম্বক ক্ষেত্রের ভিতরে যদি আমি এখানে কিউ পরিমাণ আধান প্লাস কিউ পরিমাণ আধান স্থাপন করি এবং সেটা ভি বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে এগিয়ে যায়, তাহলে তার উপর প্রযুক্ত বল আমরা নির্ণয় করব। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে ভি বেগে এগিয়ে যাচ্ছে, তো এর উপর প্রযুক্ত বল আমরা হিসাব করব। এর উপর প্রযুক্ত বল হিসাব করতে গেলে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। তো এর উপর প্রযুক্ত বল যদি আমরা হিসাব করতে যাই, তাহলে সবার প্রথমে আমাদের দেখতে হবে প্লাস কিউ পরিমাণ চার্জ। চার্জ আমরা যত বৃদ্ধি করব তত কিন্তু বল বাড়বে, অর্থাৎ চার্জ এবং বলের সম্পর্কটা কি? সমানুপাতিক। তাহলে প্লাস কিউ বা চার্জ এর সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়ে। এটি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এরপরে এখানে দেখেন বেগ জি, যত বেগ আমরা বৃদ্ধি করব তত কিন্তু বলটা বাড়বে। এটা 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 সাধারণ একটা বিষয়। বেগ এর সমানুপাতিক। এরপরে চৌম্বক ক্ষেত্র বি। এখন দেখেন এদিক দিয়ে যদি একটা চৌম্বক ক্ষেত্র যায় তাহলে কম পরিমাণ বল, যত চৌম্বক ক্ষেত্র বেশি হবে তত বল বেশি হবে চৌম্বক ক্ষেত্রে। সেহেতু চৌম্বক ক্ষেত্র বি এর সমানুপাতিক। কিউ ভি বি। এরপরে কি বললাম? বি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে সেটাকে থিটা কোণ করে ভি বেগে আধানটি যাচ্ছে। তো সেই থিটা কোণের সাইনের সমানুপাতিক, এটা আমরা জানি। তো নিচে দেখা যাচ্ছে আশা করি। তাহলে ভি এবং বি এর সাইন এর সমানুপাতিক। তাহলে কিউ এর সমানুপাতিক, ভি এর সমানুপাতিক, বি এর সমানুপাতিক, ভি এবং বি কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ভি বি ভি সাইন থিটা, সাইনের সমানুপাতিক। তো এইখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সাধারণত ধ্রুবক আসে, কিন্তু এক্ষেত্রে তেমন ধ্রুবকের কাজ নাই, সেজন্য ধ্রুবক নেই। কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা। এখন আমরা যদি এইখানে চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিতে চাই, তাহলে
আমরা সবসময় সংজ্ঞা মুখস্থ করি, আমরা সূত্র থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা যদি করি, এদিকে বি বি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এদিক এফ উপরে যাবে এবং নিচে থাকবে কিউ বি সাইন থিটা। এখন আমরা চৌম্বক ক্ষেত্র বি এর যদি সংজ্ঞা দিতে চাই, এগুলো মুছে ফেলি। কিউ এর সংজ্ঞা দেওয়ার জন্য আমরা জানি যে কোনো সূত্রের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা সবগুলোকে এক ধরে সংজ্ঞাটা দিতে পারি। সাপোজ ইফ যদি কিউ চার্জ, আধানের চার্জ এক হয়, কিউ আধানের চার্জ কত 1 এবং 1 মিটার পার সেকেন্ড বেগে ভি 1 মিটার পার সেকেন্ড বেগে থিটা লম্বভাবে বা সমকোণে লম্বভাবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন কিন্তু দেখেন সবগুলো যদি এক হয়ে যায় তখন বি সমান সমান এফ লিখতে পারি। অর্থাৎ ধনাত্মক আধান 1 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে ক্রিয়া করলে যে বল অনুভূত হয় তাকেই আমরা চৌম্বক ক্ষেত্র বি বলি। সংজ্ঞাটা যদি আমরা এখানে লিখি, ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান একক বেগে লম্বভাবে চলার সময় যে বল অনুভব করে, যে বল অনুভব করে তাকে চৌম্বক ক্ষেত্র বি বলে। সংজ্ঞাটাও জেনে নিলাম। এরপরে এর একক কি? এর একক হচ্ছে টেসলা। এর একক হচ্ছে টেসলা। তো আমরা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ধারণা পাইলাম এবং চৌম্বক ক্ষেত্রে কি কি বল কাজ করে সেই সম্পর্কেও একটা ধারণা পাইলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর ডিরেকশন, অর্থাৎ এই বল অবশ্যই ভেক্টর রাশি, এটা ডিরেকশন সম্পর্কে আমরা ধারণা এরপর যদি আমরা ধারণা দিতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তীর দ্বারা আমরা যেটা জানি। সর্বপ্রথম আসি, একটা তীর যদি আমরা ধরি, চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে আমরা ধারণা পেতে গেলে আমাদের এটা বুঝতে হবে। সাপোজ একটা তীরটি যখন কেউ আমাকে মারছে, সেটা যদি আমি সামন থেকে দেখতে পাই তাহলে অবশ্যই আমরা শুধু একটা ডট ব্যতীত কিছুই দেখতে পাবো না, তীরের মাথা ডট একটা দেখতে পাবো। আশা করি বুঝতে পারছেন। এবং তীর যে কোনো ব্যক্তি যদি মারে, অর্থাৎ আমি যদি তীরটাকে পেছন দিক থেকে লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা পিছনের দিক এরকম একটা ক্রস চিহ্ন দেখতে পাবো। অর্থাৎ এটা কি বাইরে, অর্থাৎ নিচ থেকে উপরে আসার ক্ষেত্রে, এটা কি নিচ থেকে উপরে আসার ক্ষেত্রে এই চিহ্ন, তাহলে এটা নিচ থেকে উপরে আসার ক্ষেত্রে, এবং এটা কি উপর থেকে নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে, উপর থেকে নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে। এই চিহ্নটা আশা করি বুঝতে পারছি। এটা আরেকবার যদি আমি বোঝাই, যখন কেউ তীর মারে, সাপোজ আপনার পাশ থেকে কেউ একজন তীর মারলো, যদি আপনি পিছন দিক থেকে দেখেন তাকে, তাহলে তীরে কিন্তু এরকম একটা সিম্বল থাকে। তো পিছন দিক থেকে দেখলে সেটা ক্রস ব্যতীত কিচ্ছু দেখা যাবে না, যেহেতু তীরটা লম্বা, আমরা পিছন দিক থেকে দেখতেছি। এবং কেউ আমাকে সাপোজ তীর মারলো, যদি তীর মারে আমরা কিন্তু সামন থেকে শুধু ডট ব্যতীত কিছু দেখতে পারবো না। তো ঠিক সেইটাই, এটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো এতটুকু বুঝলে আশা করি আমি বোঝাতে পারবো। এর পরবর্তীতে আমরা যদি ওই বলের দিক সম্পর্কে ধারণা পেতে চাই, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, কিউ
বিভি সাইন থিটা। তো সবার প্রথমে দেখেন আমরা কি জানি, আমরা জানি এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা, ভিক্টর অধ্যায়ের সূত্র। এরপরে বি ক্রস এ, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি এ বি সাইন থিটা লেখা যায় সূত্র থেকে, ভিক্টরের সূত্র থেকে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ভিক্টরের সূত্রে এটাও সঠিক, এটাও সঠিক, বিকজ না কিন্তু এই সূত্রে দেখেন বিভি সাইন থিটা, যদি আমরা বিভি সাইন থিটাকে আমরা সূত্রে খাটালে আমাদের আসতেছে বি ক্রস ভি বিভি সাইন থিটা, এই সূত্র থেকে লিখতে পারি, এই সূত্র থেকে। এবং এই সূত্র থেকে যদি আমরা লিখি ভি ক্রস বি বিভি সাইন থিটা, এটা এই সূত্র থেকে লিখতে পারতেছি। কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে শুধু এটাই সঠিক, কিন্তু এটা ভুল। এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি যে এটা সঠিক নয়। পরীক্ষার মাধ্যমে জানা গেছে এটি সঠিক নয়। তো যদি এটি সঠিক না হয়, এরপরে তাহলে আমরা কি লিখতে পারি, এফ এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা। এর বদৌলতে আমরা কি লিখতে পারি, ভি ক্রস বি। এটাই হচ্ছে ভেক্টর রূপরেখা। তো এই ডিরেকশন যদি আমরা বুঝতে চাই চিত্রের মাধ্যমে, তাহলে দেখেন আমরা যদি আবার ওই নর্থ পোল সাউথ পোল আর্ট করি, নর্থ পোল সাউথ পোল, চুম্বক ক্ষেত্রগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়। তো চুম্বক ক্ষেত্রগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, এমতো অবস্থায় একটা আধান ঠিক চুম্বক ক্ষেত্রের লম্বভাবে বাইরের দিকে বেরিয়ে আসতেছে, চুম্বক ক্ষেত্রের লম্বভাবে বাইরে থেকে বেরিয়ে আসতেছে। আপাত দৃষ্টিতে এটা 90 ডিগ্রি কোণ দেখা না গেলেও এটা আসলে 90 ডিগ্রি। এটা থিটা কত, 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যদি এই চিত্রটাকে, এই সেম চিত্রটাকে আমরা ওই তীরের মাধ্যমে বুঝতে চাই, তাহলে বোঝাচ্ছি। সাপোজ আমরা এই নর্থ পোল এবং সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক ক্ষেত্রগুলো যায়, আমরা এই নর্থ পোল থেকে সাউথ পোলটাকে এর দিক নিয়ে আসলাম। এদিকে আছে নর্থ পোল, এদিকে আছে সাউথ পোল। আবার দেখাই, সাপোজ আমার ডান হাতটা হচ্ছে নর্থ পোল এবং বাম হাতটা হচ্ছে সাউথ পোল। তো আমি যদি এইভাবে রাখি এবং এই নর্থ পোল সাউথ পোলটাকে উঠিয়ে নিয়ে এসে এই দিক নিয়ে আসি, তাহলে ডান হাত কি নর্থ পোল, বাম হাত কি সাউথ পোল। সবসময় চুম্বক ক্ষেত্রগুলো কোন দিকে যায়, ডান থেকে বামের দিকে, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। তো আমরা জানি কি যাওয়ার ক্ষেত্রে ভিতরে ঢোকার ক্ষেত্রে ক্রস চিহ্ন। কেন, যখন তীর কেউ মারে তখন আমরা পেছন দিক থেকে শুধু ক্রস দেখতে পাই, এবং ডট কখন দেখতে পাই, যখন আমার সামন থেকে আসে। তো সেহেতু আমরা ক্রস দিয়েছি, এটা দ্বারা বোঝাচ্ছে চুম্বক ক্ষেত্রগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ বাইরে আছে নর্থ পোল, ভিতরের দিকে আছে সাউথ পোল। চুম্বক ক্ষেত্রগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। এমন অবস্থায় একটি আধান ভি বেগে 90 ডিগ্রি কোণে লম্বভাবে চলাচল করতেছে। যেটা আমরা এইখানে যেটা বোঝা যাচ্ছিল না, সেটা কিন্তু এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা ভি কোণে যাচ্ছে। তখন আমাদের চুম্বক ক্ষেত্রগুলো কি, বি কি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো দেখেন বি যাচ্ছে ভেতরের দিকে ঢুকে, এবং চুম্বক আধানটি প্লাস কিউ পরিমাণ আধান হচ্ছে সামনের দিকে, ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র বি, সামনের দিকে আধান কিউ। তো যদি আমরা দুটা ক্রস করি, ভি
ক্রস কিউ না বি, তাহলে ক্রস করলে বলটা উপরের দিকে উপরের দিকে উঠে যাবে। বলটা কি উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে এফ, অর্থাৎ ভি না বি এই দিক, ভি সামনের দিক, দুইটা ক্রস করলে উপরের দিকে। যদি এখানে মাইনাস কিউ চার্জ দেওয়া হয় তাহলে সব ঠিক থাকবে, শুধু ডিরেকশনটা নিচের দিকে চলে যাবে। সব কিছু ঠিক, সব একই, শুধু ডিরেকশনটা নিচের দিকে। আশা করি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় যে বলের ডিরেকশন নিয়ে আর কোনো প্রবলেম নেই। এরপরে আমরা আধানের দিক না অর্থাৎ আধানের গতিপথ সম্পর্কে জানবো। চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ। চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ, চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এটা আমরা চারটা কেসে ভাগ করে নিয়েছি, চারটা কেস। তো চারটা কেসের প্রথম নাম্বার কেসটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল। চারটা কেসে ভাগ করে নিয়েছি। চারটা কেসের প্রথম কেস হচ্ছে কেস নাম্বার ওয়ান, আর চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে বা লম্বভাবে লম্বভাবে না, সমান্তরালে গতিশীল। তাহলে আধানটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল। যদি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল হয়, সমান্তরাল কখন হবে, কত ডিগ্রিতে হবে? যদি বি, চৌম্বক ক্ষেত্রের কোণ বি এবং গতিশীল অর্থাৎ ভি বেগে গতিশীল, তার কোণটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। 0 ডিগ্রি হলে এদিক সোজা সমান্তরাল, 180 ডিগ্রি দিক দিয়ে হলে মাইনাস দিক দিয়ে সমান্তরাল। আমরা যদি ছোট্ট করে নর্থ পোল এবং বোঝানোর ক্ষেত্রে সাউথ পোল আর্ট করি, নর্থ সাউথ চৌম্বক ক্ষেত্রগুলো এদিক যাচ্ছে সবসময়, নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক ক্ষেত্রগুলো যায়, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্র কি? বি। চৌম্বক ক্ষেত্র বি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। এমতো অবস্থায় একটি আধান নিলাম, প্লাস কিউ পরিমাণ আধান। এখানে যদি আধানটা 0 ডিগ্রি কোণে অর্থাৎ কত সমান্তরালে যায়, আশা করি বোঝা যাচ্ছে, সমান্তরালে যায়, তাহলে সেখানে কত ডিগ্রি কোণ হবে? 0 ডিগ্রি কোণ। আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু কি জানি? কিউ বিভি সাইন থিটা। আমরা এটা জানি, এফ ইজ ইকুয়াল টু কিউ বিভি সাইন থিটা। তো এক্ষেত্রে থিটার মান কত? 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি 0, সেহেতু সব কিছুই কি 0 হবে, অর্থাৎ এফ এর মান কি? 0। অর্থাৎ এটা আমরা জড়তার সূত্র থেকে কি জানি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমান্তরালে গতিশীল থাকে। তো এটা গতিশীল, সেহেতু এফ ইজ ইকুয়াল টু 0 হওয়ার পরেও এটা কি সমান্তরালে চলতে থাকবে, অর্থাৎ সমান্তরালে চলতে থাকবে, সমান্তরালে চলতে থাকবে। এরপর কেস 2 সম্পর্কে যদি আমরা জানতে চাই, কেস 2, তাহলে সেটা আধানটা যদি স্থির থাকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে আধানটি স্থির থাকলে, আধানটি কেস 2 আধানটি স্থির অবস্থায় থাকলে, আধানটি যদি স্থির অবস্থায় থাকে তখন কি হবে? সাপোজ নর্থ পোল, সাউথ পোল, নর্থ সাউথ, চৌম্বক ক্ষেত্রগুলো নর্থ থেকে সাউথের দিকে যায়। এমন অবস্থায় এখানে যদি
প্লাস কিউ পরিমাণ ধনাত্মক আধান আমি স্থাপন করি স্থির অবস্থায়, সেটা গতিশীল নয়, ভি বেগে কিন্তু গতিশীল নয়। এমত অবস্থা যদি এটা করি তাহলে আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু কিউ বি ভি সাইন থিটা, এই সূত্রটা কিন্তু আমরা বের করলাম। তো কিউ ভি ভি সাইন থিটা, এখানে ভি এর মান কত, 0। কেন, এই বেগ নেই, এটা কি স্থির, এটা স্থির। তো যদি 0 হয় তাহলে কিন্তু পুরো বল এখানে কাজ করতেছে না, এটা 0 হয়ে যাচ্ছে। এইখানে কি হবে, এইখানে আধানটি স্থির থাকবে। এর পূর্বে এফ এর মান কিন্তু 0 ছিল, সেটা কি ছিল, গতিশীল ছিল। কিন্তু এই কেজে এফ এর মান 0, কিন্তু এটা স্থির। কেন স্থির, বিকজ আমরা জড়তা সূত্র থেকে জানি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমতলীতে সবসময় গতিশীল থাকতে চায়। তো সেহেতু এটা কি স্থির অবস্থায় স্থিরই থাকবে, স্থিরই থাকবে। এরপরে 3 নাম্বার কেসটা যদি আমরা জানতে চাই, 3 নাম্বার কেসটা ইম্পর্টেন্ট, এটা মুছে দিলাম। 3 নাম্বার এবং 4 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হচ্ছে 4 নাম্বার। 3 নাম্বার কেসটা যদি আমরা জানতে চাই, কেস 3 আর 90 ডিগ্রি কোণে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল, চৌম্বক ক্ষেত্রের সাথে কি লম্বভাবে গতিশীল, অর্থাৎ বি এবং বি এর কোণ কত, 90 ডিগ্রি। আমরা কি জানি, নর্থ পোল, নর্থ পোল, সাউথ পোল, চুম্বক ক্ষেত্রগুলো নর্থ থেকে সাউথের দিকে যায়। এবং এমত অবস্থায় প্লাস কিউ পরিমাণ চার্জ এখানে যদি আমরা রাখি, সেটা 90 ডিগ্রি কোণে, চৌম্বক ক্ষেত্রের 90 ডিগ্রি কোণে বের হয়ে আসতেছে। তো এখানে মনে হচ্ছে যে কোনটা 90 ডিগ্রি না, তারপরে এটা ধরতে হবে। আমরা যদি পূর্বের চিত্রের ন্যায় এটা বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ এই তীরের কনসেপ্ট থেকে, এর মানে কি, চৌম্বক ক্ষেত্রগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। বাইরে আছে কি, বাইরে আছে নর্থ পোল, ভিতরে আছে সাউথ পোল, চৌম্বক ক্ষেত্রগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো আমরা যদি এখানে ধরি, সাপোজ এখানে আমরা যে প্লাস কিউ পরিমাণ চার্জটা রেখেছিলাম, সেটা লম্বভাবে ভি কোণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, লম্বভাবে ভি কোণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখেন, আমরা ভেক্টর একটু আগে বলের দিক সম্পর্কে যখন জানতে পারলাম, যখন বুঝলাম বলের দিক সম্পর্কে, তখন কি বুঝলাম, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, আধানটা সামনে, ভি বেগে সামনে সামনে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র ভিতরে এবং আধান সামনে, দুটোর যখন ক্রস করলাম, তখন সেটা সেই বলটা কোন দিকে গেল, সেই বলটা কোন দিক কাজ করলো, এই দিক, সোজা উপরের দিক, কোনটা কাজ, সোজা উপরের দিক কাজ করলো। তো যদি সোজা উপরের দিকে কাজ করে, এফ আলা কলম দিয়ে বোঝাই, তো সোজা উপরের দিকে কাজ করতেছে কি, এফ সোজা উপরের দিকে কাজ করতেছে, ভিতরের দিকে বি এবং সামনে, তাহলে এদিক বি, ভিতরের দিকে বি, আমরা দুটো ক্রস করে কি জানতে পারলাম, বল উপর দিক দিয়ে কাজ করতেছে। তো বল যদি উপরের দিকে কাজ করে, সামনের দিকে ভি কাজ করতেছে, আধানটি কই যাবে, আমরা জানি আধানটি ভেক্টর থেকে আমরা জানি তার লব্ধি এই দিক বরাবর কোনো এক দিক জায়গায় গিয়ে আধানটি এই জায়গায় উপস্থিত হবে। তাহলে ভি বেগে সামনের দিকে আধানটিকে টানতেছে, উপরের দিকে এফ এম ভিতরের দিকে বি বেগে, চৌম্বক ক্ষেত্র বি এর ডিরেকশন দুটোর লব্ধি করলে এফ উপরের দিকে কাজ করতেছে। এফ যদি উপরের দিকে কাজ করে, ভি যদি এদিক কাজ করে, সে আধান যাবে কই, সে যাবে এই জায়গায়, এই দিক কোন একটা ডিরেকশনে। যখন এই জায়গায় উপস্থিত হলো, ঠিক আগের মতন আধান যাচ্ছে এই দিক, আর ভিতরের দিকে আছে বি,
আধান এবং বি এর ডিরেকশন কি উপরের দিকে, আধান এবং বি এর ডিরেকশন অনুযায়ী এফ কোন দিক কাজ করবে, এফ আবার এই দিক কাজ করবে, এবং এফ এই দিক কাজ করতেছে, ভি ওই দিক যাইতে চাচ্ছে, এবং আধানটি তখন কি কই যাবে, লব্ধি বেগ বরাবর কোনো একটা স্থানে যাইতে চাইবে। সাপোজ এই জায়গায় আসলো, তো এই জায়গায় যখন আসলো তখন ভিতরের দিকে কি কাজ করতেছে, এফ, এবং সে যাইতে চাচ্ছে ভিতরের দিকে বি কাজ করতেছে, এবং এদিক কাজ করতেছে কি বি, এদিক ভি কাজ করতেছে ভেতরের দিকে এফ। তো এফ না, ভেতরের দিকে বি, ভেতরের দিকে বি এবং এদিক ভি। তো ভিতরের দিকে বি এবং ভি এর সমন্বয়ে ক্রস করলে এফ কোন দিক কাজ করতেছে, এফ এদিক কাজ করতেছে, এদিক এফ কাজ করতেছে, এবং ভি তো ওই দিক কাজ করতেছে। তো এখন আধানটি যাবে কই, এই এদিক কোন একটা ডিরেকশনে এসে সাপোজ সে এই জায়গায় আসলো। এরপরে ঠিক একইভাবে ক্রিয়া করে এরপরে এই জায়গায় আসবে আধানটা, এরপরে এই জায়গায়, এরপরে এই জায়গায়, এরপরে এই জায়গায়, এরকম করে করে একটা বৃত্ত পথে ঘুরতে থাকবে, একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতেছে। এটা লক্ষণীয়। ভিতরের দিকে আমরা জানি কি, একটা জিনিস জানি যে যখন আমরা কেন্দ্র কোনো কিছুকে বৃত্তাকার পথে ঘোরাই, বৃত্তাকার পথে তখনই ঘুরবে যখন কেন্দ্রমুখী বলের যোগান যে কোনো বল একটা দিবে, যে কাউকে কেন্দ্রমুখী বলের যোগান দিতেই হবে। যদি কেন্দ্রমুখী বলের যোগান না দেই তাহলে বলটা কি কিন্তু বৃত্তাকার পথে ঘুরবে না। কেন ঘুরবে না? আমরা জানি টান জোড়ায় 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 কাজ করে, টানের কনসেপ্টে অনেকদিন বুঝতেছি। তো এই যে টান জোড়ায় জোড়ায় কাজ করে। সাপোজ আমরা টান যদি জোড়ায় জোড়ায় কাজ না করতো তাহলে কিন্তু আমরা যদি একদিক টানতাম তাহলে কাজ করতো, কিন্তু আমরা যদি একদিক টানি শুধু কাজ করতেছে না। ফলশ্রুতিতে যদি আমরা এদিকও টানি এদিকেও টানি, অর্থাৎ দুই দিক দিয়ে টানি, তখন কিন্তু কাজ করতেছে। অর্থাৎ বল বৃত্তাকার পথে যখন আমরা কোনো কিছু ঘোরাই, টান বল জোড়ায় জোড়ায় কাজ করে, বৃত্তাকার পথে তো একটা টান কাজ করে, অর্থাৎ এদিক দিয়ে একটা কাজ করতেছে, ভিতরের দিকে একটা কাজ করতেছে। তো ভিতরের দিকে কি কাজ করে? কেন্দ্রমুখী বল। আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে কি জানি? mv² ডিভাইডেড বাই r। এই কনসেপ্টটা একটু পরে লাগবে। তো কেন্দ্রমুখী বল কাজ করতেছে, কেন্দ্রমুখী বলের যোগান কি দিচ্ছে? কে দিচ্ছে? f, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই তো? এর ফলশ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে। তো যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার ডিরেকশন কত? 90 ডিগ্রি। তো আমরা কি জানি? f ইজ ইকুয়াল টু কিউ বিভি সাইন থিটা। তো থিটাকে যদি আমরা 90 বসাই, কিউ বিভি আসে। এফ ইজ ইকুয়াল টু কি আসে? কিউ বিভি। তো দেখেন এফ ইজ ইকুয়াল টু কি? কিউ বিভি। যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে অবশ্যই এর একটা ব্যাসার্ধ থাকবে আর কি, এর একটা ব্যাসার্ধ থাকবে আর ডিসটেন্স, এবং একবার ঘুরতে কতটুকু সময় লাগে পর্যায়কাল থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ থাকবে এবং পর্যায়কাল থাকবে। এই ব্যাসার্ধ এবং পর্যায়কাল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা জানা দরকার ছিল, যেটা আমি পড়িয়ে দিলাম। কেন্দ্রমুখী বল সম্পর্কে আমাদের সবারই ধারণা হয়ে গেল আশা করি। এরপরে যদি আমরা ব্যাসার্ধ এবং পর্যায়কাল নির্ণয় করতে চাই, সাপোজ সেম ওই গোল্লাটাই ছিল ভিতরা, এই দিক দিয়ে কি কাজ করলো? ভি। এদিক দিয়ে কি কাজ করলো? ভি। এদিক দিয়ে ভি, এদিক দিয়ে ভি, এগুলো 90 ডিগ্রি করে কাজ করলো, এবং কেন্দ্রমুখী বলের যোগান কে দিল? এফ। বৃত্তাকার পথে ঘুরতে হলে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কেন্দ্রমুখী বলের যোগান কে দিল এখানে? এফ। এটাকে এফ এম বলে, তো এফ লিখলেও সমস্যা নেই। তো কেন্দ্রমুখী বলের যোগান কে দিল? এফসি। কেন্দ্রমুখী বলের যোগান কে দিল? এই এফ। এফসি সমান কি জানি? mv² ডিভাইডেড বাই r, এবং এই এফ সমান আমরা কি জানি? f ইজ ইকুয়াল টু কিউ বিভি। তো এখন দেখেন এইখানকার ভি, এইখানের ভি একটা কাটা, mv ডিভাইডেড বাই r কিউ বি। তো আমরা যদি অতএব ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি আসতেছে? mv ডিভাইডেড বাই কিউবি। এমভি ভরবেগ সমান কি জানি আমরা? ভরবেগ mv ইজ ইকুয়াল টু পি।
অর্থাৎ আর ইজ ইকুয়াল টু টি কিউবি, এটাও একটা সূত্র। তো ব্যাসার্ধ নির্ণয় শেষ, ব্যাসার্ধ নির্ণয় শেষ। এরপরে যদি আমরা পর্যায়কাল সম্পর্কে ধারণা পেতে চাই, যদি আমরা পর্যায়কাল সম্পর্কে ভিডিও কি হচ্ছে তো সমস্যা নেই, ভিডিও হচ্ছে। তো এরপরে যদি আমরা পর্যায়কাল সম্পর্কে ধারণা পেতে চাই, পর্যায়কাল সম্পর্কে ধারণা পেতে চাই, পর্যায়কাল টি, তো আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি 2 পাই ভাগ টি, এবং আর ইজ ইকুয়াল টু একটু আগে কি দেখলাম, আর ইজ ইকুয়াল টু উপরে ছিল এম ভি, নিচে ছিল ইউবি, এটা হচ্ছে ভি, তাই না? তো এরপরে ভিভি কাটা, এরপরে আমরা যদি পর্যায়কাল টি বাই করতে চাই তাহলে সেটা আসে 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। পর্যায়কাল রান, কেস 3 রান। এরপরে আমরা কেস 4 বলবো। কেস 4টা কি, যে কোনো কোণে যদি সেটা ক্রিয়াশীল হয়, অর্থাৎ প্রথমে দেখলাম আমরা 0 ডিগ্রি কোণে, এরপরে দেখলাম স্থির আধান কেস 2তে, কেস 3তে দেখলাম 90 ডিগ্রি কোণে। এবার কেস 4-এ দেখব যে কোনো কোণে, থিটা কোণে যদি কি হবে, থিটা কোণে যদি হয় চৌম্বক ক্ষেত্রের সাথে আধানের বেগের কোণ যদি হয় থিটা, তখন কি হবে? তো দেখো, আমরা যদি নর্থ পোল আউট করি, নর্থ পোল এবং এটা যদি হয় নর্থ পোল এবং সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোল চৌম্বক ক্ষেত্রগুলো বি, এগুলো যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র কি বি, চৌম্বক ক্ষেত্রগুলো কি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। এরপরে একটি আধান যদি ভি বেগে কিউ পরিমাণ আধান এদিক যাচ্ছে, সাপোজ থিটা কোণে, কি কোণে, থিটা কোণে। তো থিটা কোণে যদি যায়, তো আমরা উপাংশ বিষয়ে তো জ্ঞান, তাই না? উপাংশ সম্পর্কে তো জানি, যে যদি সাপোজ এদিকে একটা বল যদি কাজ করে, সেটাকে আমরা যদি উপাংশ বিভক্ত করি, যেদিকে থিটা সেদিকে কস হয়, সাপোজ এটা 5, তাহলে এটা হবে 5 cos থিটা এবং এদিক হবে 5 sin থিটা। এটা ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট, এটা সম্পর্কে আশা করি আমরা সবাই জানি। তো সেইটা যদি আমরা এখানে খাটাই, তো দেখেন এখানে হবে কি ভি এদিক যেহেতু এদিক যদি উপাংশ ভাগ করি, ভি সাইন থিটা, না সরি ভি কস থিটা, যেদিকে থিটা সেদিকে সাইন কস থিটা, এবং উপরের দিকে কাজ করবে ভি সাইন থিটা। এবং এর আগেই দেখলাম আমরা 90 ডিগ্রি কোণে যদি অবস্থা হয় তাহলে সেটা কি ঘুরতে থাকে। তো দেখো এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল, ভি সাইন থিটা 90 ডিগ্রি হয়ে গেল, ভি কস থিটা যদিও 0 ডিগ্রি হয়ে থাকে, তো ভি সাইন থিটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, তো সেহেতু সেটা ঘুরতে থাকবে। এটা ঘুরবে এবং এগোবে। প্রথম কেসে যখন আমরা এটার মান 90 ডিগ্রি দেখলাম, সেখানে শুধু ঘুরতেছিল, এখানে কি ঘুরবে এবং এগোবে। পূর্বের নয় ঘুরবে, আমি কি যেভাবে ঘুরবে, যে কারণে ঘুরে, যে বলের কারণে ঘুরে, আমি প্রথমে সেটা বুঝিয়ে দিচ্ছি, তো সেটা বোঝানোর প্রথমে বুঝতে পারছি। তো এরপর যদি আমরা এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি কি কিউ ডিভি সাইন থিটা, যদি আমরা সাইন থিটার ক্ষেত্রে দেখি, সাইন থিটার ক্ষেত্রে কি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি।
তো এই সাইন থিটার ক্ষেত্রে ভি কিন্তু দুটো উপাংশে ভাগ হয়ে গেছে। তো একবার ভি এটা একবার এই ভির মান আমরা ভি সাইন থিটা বসাবো, একবার ভির মান ভি কস থিটা বসাবো। তো যদি আমরা বসাই কিউ বি, ভির মান কত ভি সাইন থিটা, ভি সাইন থিটা, এবং এদিক দেখেন ভি সাইন থিটা কত, ভি সাইন থিটা এদিক হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন থিটার মান কত হবে সাইন 90 ডিগ্রি। এএফটা আমরা যদি বাইর করি, তো দেখেন এএফটা বাইর করলে এটা 0 হয়ে যাবে। তো কিউ বিভি সাইন থিটা 0 না 1। এরপরে আমরা যদি কস বসাই, ভি এর জায়গায় ভি কস থিটা বসাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ বিভি সাইন থিটা, কিউ বি, ভি এর মান কত ভি কস থিটা, ভি কস থিটা, এবং সাইন থিটার মান কত 0, সাইন থিটা 0 ডিগ্রি। কেন এদিক সমান্তরালে যাচ্ছে 0 ডিগ্রি, এটা লম্ব হবে হয়েছে সেহেতু 90 ডিগ্রি বসে আছি। তো এইখানে 0 ডিগ্রি হলে এফ এর মান 0। তো এইটা এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে, ঘোরাতেও সাহায্য করবে এইটা, আর এটা 0, এটা 0 হয়ে গেছে। তো দেখেন যেহেতু এটা ঘুরতেছে সেহেতু এটাতে অবশ্যই এটাতে আমাদেরকে পর্যায়কাল এবং পর্যায়কাল এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ আর নির্ণয় করতে হবে, পর্যায়কাল পি নির্ণয় করতে হবে, অবশ্যই পর্যায়কাল এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা যদি পর্যায়কাল এবং ব্যাসার্ধ নির্ণয় করতে যাই, পর্যায়কাল এবং ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্র বসাবো। দেখেন পর্যায়কাল এবং খালা তোমার পরিচয়। তো এরপরে যদি আমরা ব্যাসার্ধ এবং পর্যায়কাল নির্ণয় করতে চাই, তো ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি, সেম সবকিছুই সেম পূর্বে নেয়। এইদিক ভি সাইন থিটা কাজ করতেছে, ভি সাইন থিটা লম্বভাবে কি কাজ করলো, ভি সাইন থিটা কাজ করলো। এটা লম্বভাবে কি কাজ করলো, ভি সাইন থিটা কাজ করলো, ভি সাইন থিটা। এদিক লম্বভাবে ভি সাইন থিটা কাজ করলো, এদিক লম্বভাবে ভি সাইন থিটা কাজ করলো। পূর্বের নয় পুরোপুরি সেম বলা চলে। এটা কি ব্যাসার্ধ আর। আর যদি আমরা নির্ণয় করতে চাই, কেন্দ্রমুখী পদের যোগান কে দিয়েছে, এফসি এর যোগান কে দিয়েছে, এফ এম দিয়েছে। অর্থাৎ ওই যে যেটা দেখলাম আমরা এফ এম না এফ এ দিই আমরা, এটা দেওয়া অবশ্যই এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এবং এফ এর মান আমরা কি দেখলাম, এই যে এখানে যে দেখলাম এফ ইজ ইকুয়াল টু কিউ বি ভি সাইন থিটা। এইখানে ভি এর মান যখন আমরা ভি সাইন থিটা বসালাম, ওই দিক সাইনের মান 0 হয়ে গেল, না সরি 1 হয়ে গেল। তো ঠিক আছে কিউ বিভি সাইন থিটা, ঠিক আছে, কিউ বিভি সাইন থিটা। তো এখানে ভি এর মান কি জানি আমরা, ভি সাইন থিটা। তো ভি সাইন থিটা যদি বসাই, ভি সাইন থিটা স্কয়ার ডিভাইডেড বাই আর, কিউ বিভি সাইন থিটা। এখানে সাইন থিটা, এখানে তার সাইন থিটা কাটা, এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর, কিউ বি সব কিছুই সেম। আর এরপরে ব্যাসার্ধ দেখা যায় না কি জানি না, এখানে আর এটা কি হবে, এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর। ব্যাসার্ধ নির্ণয় শেষ। এরপরে যদি আমরা পর্যায়কাল নির্ণয় করি, পূর্বের ন্যায় পর্যায়কাল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ওমেগার মান কত 2 পাই বাই টি, এবং এখন ব্যাসার্ধর মান কি বের করলাম, এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউবি। তো এরপরে এই ভি এর স্থলে কি বসাতে লাগবে, ভি সাইন থিটা। তো ভি সাইন থিটা কাটা যাবে, এক্ষেত্রে পর্যায়কাল টি এর মান হবে আর 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। তাহলে কেস 4 এর পর্যায়কাল এবং ব্যাসার্ধ নির্ণয় শেষ। এরপরে একটা বিষয় শুধু জেনে আজকে পর্বটা শেষ করবো, সেটা হচ্ছে পিচ।
পিস হচ্ছে আমরা দেখলাম যখন বস্তুটি ঘুরতে থাকলো এবং এগোতে থাকলো, তো এই জায়গায় ঘুরতে ঘুরতে যখন এগোতে থাকলো, তো একবার ঘুরে যতদূর দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একবার ঘুরে যতদূর দূরত্ব অতিক্রম করতেছে সেই দূরত্বটাই হচ্ছে পিস। শুধু এটুক যদি আর্ট করি, আমি বড় করে দেখার জন্য এত বড় করে আর্ট করলাম। সাপোজ এটা ঘুরতেছে এবং এগোচ্ছে, ঘুরতেছে এবং এগোচ্ছে, এটা ঘুরতেছে এবং এগোচ্ছে। তো দেখেন এক প্যাস ঘুরতে একবার ঘুরতে পর্যায়কাল যখন একবার ঘুরতে যত দূরত্ব অতিক্রম করে ঠিক সেই দূরত্বটাকে আমরা পিস বলি। পিস একবার ঘুরতে যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা পিস বলি। তাহলে পিস যদি আমরা জানতে চাই তাহলে পিস, তাহলে এক প্যাস ঘুরতে যত দূরত্ব এগোয় ঠিক ততটুকুকে পিস বলে। পিসকে আমরা পি দ্বারা প্রকাশ করি। একবার ঘুরে আসতে পর্যায়কাল যতক্ষণে ততদূর ঘুরতে যতদূর দূরত্ব অতিক্রম করে ততদূর দূরত্বকে আমরা পিস বলি। পিস অর্থাৎ আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তো ভি সমান কি জানি, ভি সাইন থিটা এবং টি পর্যায়কাল টি আমরা কি বললাম, 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। আমি কিউবি 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু 2 পাই এম কিউবি। তো আমরা পিসকে পি দ্বারা প্রকাশ করি। পি ইজ ইকুয়াল টু 2 পাই এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউবি। তো আজকে এটুকুই শেষ। আজকের মতো এতটুকুই। ক্লাসটা করার সময় অনেক বাইরে থেকে নয়েজ এসেছে, সেজন্য আমি খুবই দুঃখিত। তো সবার শেষে যদি আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা মানুষ, আমরা চেষ্টা ব্যতীত কিছুই করতে পারি না। আমাদের ক্ষমতা এতটুকুই, আমরা চেষ্টাই করতে পারি, এর বেশি আমরা করতে পারি না। আমাদের ক্ষমতা অনেক, এটা সত্য, কিন্তু আমাদের ফলশ্রুতিতে ক্ষমতাটা আমাদের না, ক্ষমতাটা আল্লাহ তাআলার দেয়া। আমরা আমাদের সাধ্য এতটুকুই আমরা চেষ্টা করতে পারবো, এর বেশি আমরা করতে পারি না। সাধারণভাবে আমরা যেটা দেখি যে মানুষ অনেক কিছু করতেছে, অনেক অনেক বড় জায়গায় যাচ্ছে, নাসায় যাচ্ছে, চাঁদে যাচ্ছে, নাসা বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে। তো এই সব কিছু আল্লাহ তাআলার দয়া, এর বইয়া আর কিছু নয়। তো আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা দেন আল্লাহ। তো আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব, যাতে আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দান করবেন। তো আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এবং আমাকে সুস্থ রাখুক, এবং যা পড়ালাম তা বোঝার তৌফিক দান করুক এবং ধারণ করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করতেছি। ক্লাসে অনেক নয়েজ হয়েছে, আমার কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।